ইরান এক ধরনের প্রক্সি ওয়ার অবতীর্ণ হয়েছে ইসরায়েলের সঙ্গে, হুথি এবং হিজবুল্লাহদের দিয়ে। আপনার আসাদ রেজিমের এই আলাউই যে সেক্টটা রুল করতো সিরিয়াতে, তাদের মাধ্যমে ইরান এবং ইসরায়েল ক্রাইসিসের একটা সম্পর্ক কিন্তু আছে। ফলে আমি আহ্বান করব আমাদের প্রফেসর ইউনূসের নেতৃত্বে পরিচালিত আমাদের এই যে দ্বিতীয় ইন্টারিম গভর্নমেন্টকে আসলে বিষয়গুলো কগনিজেন্সে নেয়ার এবং সতর্ক হওয়ার। ইউনিট সিদ্দিক এ পর্যন্ত যতগুলো ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন হাউস অফ কমন্সে ইসরায়েলের ফরে এগেনস্টে, বরাবর তিনি ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছেন। ইরানের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে তাদের স্থল সীমান্ত এবং জল সীমান্ত আছে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে। ইটস এ ফ্রন্ট লাইন স্টেট। এখন ধরুন 60-এর দশকে আপনার যে মিসাইল ক্রাইসিস হয়েছিল, আপনার রাশিয়া এবং আপনার আমেরিকা প্রায় যুদ্ধে অবতীর্ণ হয় এরকম অবস্থা। কিউবা সেই মিসাইল ক্রাইসিস। এখন আমেরিকার যুক্তি হলো, আমেরিকার যুক্তি ছিল যে কিউবা হচ্ছে মাই ব্যাকইয়ার্ড, এখানে রাশিয়ানরা যদি মিসাইল বসায় সেটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না। একই রকম ভাবে আপনার ইরান যদি করতল করবার চেষ্টা করে তাহলে রাশিয়ানরা সেটা অ্যালাউ করবে না। সুতরাং দেয়ার লাইজ দ্য রিয়েল ডিজুরো গ্যারান্টি। এক। 2 নাম্বার হচ্ছে আপনার এখানে ঐতিহাসিকভাবে পরাশক্তিগুলো বাফার স্টেট কনসেপ্টের জন্ম দিয়েছে। যেমন ইম্পেরিয়াল চায়না অ্যান্ড ব্রিটিশ রাজ ইন্ডিয়ার মাঝখানে এই বাফার স্টেট গুলো সেই কারণে মেনটেন করা হয়েছে, নেপাল, ভুটান, সিকিম। আবার একইভাবে জারিস্ট্রা অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন মাঝখানে আফগানিস্তান এবং ইরান, সেগুলো মেনটেন হয়েছে বাফার স্টেট হিসেবে। আবার আপনার ওসমানীয় খিলাফত এবং এর পাশে সাফাবিদ ইরান, সেটাও কিন্তু মেনটেন হয়েছে ওই যুক্তিতে। মানে ওসমানীয় খিলাফত টেক ওভার করার চেষ্টা করেনি ইরানকে সঙ্গত কারণে। ওটা ছিল সুন্নি, এটা ছিল শিয়া ভেরিয়েন্ট অফ ইসলাম এবং তার এন্টিটি। এখন এখানে আপনার যে পরিস্থিতি পরিবেশ বিরাজমান, সেখানে আপনার লং টার্ম অনেক বিষয় আছে যেগুলো আমাদের কগনিজেন্সে নেওয়া জরুরি। আপনার ইরান এক ধরনের প্রক্সি ওয়ার অবতীর্ণ হয়েছে ইসরায়েলের সঙ্গে, হুথি এবং হিজবুল্লাহদের দিয়ে। আপনার আসাদ রেজিমের এই আলাউই যে সেক্টটা রুল করতো সিরিয়াতে, তাদের মাধ্যমে। এবং ইসরায়েলেই জন্ম হয়েছে আইএস এর, ইসরায়েলে জন্ম হয়েছে হিজবুত তাহরিরের, এবং যেটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত পরিব্যাপ্ত এর জাল। আপনার হোলি আর্টিজানের যে ঘটনাটা, তার সঙ্গে হিজবুত তাহরিরের সম্পর্ক আছে। এবং হিজবুত তাহরির কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বারংবার অ্যাসার্ট করবার চেষ্টা করেছে। ইউনূস রেজিম আপনার হিপোক্রেটিক্যাল একটা স্ট্যান্ডে গেছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাসিনা রেজিম উৎখাত করার প্রয়োজনে। এবং আপনার খেয়াল করে দেখেন তাদের পক্ষ থেকে যখন দাবি করা হলো, আমি এই জন্য বলছি তাদের দৃষ্টিতে আপনার এখানে আপনার যখনই জামাত এবং শিবিরের ওপরে ব্যান আরোপ করা হলো আপনার আওয়ামী লীগ শাসনের একেবারে ফ্যাগ এন্ডে, সেইটার ব্যাপারে আপনার জামাত এবং জামাতের নেতৃবৃন্দ যখন আবেদন করলেন, তাদের এই ব্যান কিন্তু তুলে নেওয়া হয়েছে, এই সরকার তুলে নিয়েছে। এবং একই যুক্তিতে হিজবুত তাহরিরের পক্ষ থেকেও ব্যান তুলে নেবার আবেদন করা হয়েছে, কিন্তু এক যাত্রায় পৃথক ফল হয়েছে। উল্টো হিজবুত তাহরিরের যিনি মিডিয়া কোঅর্ডিনেটর, তাকে সিটিটিসি আটক করে যে নিয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। এখন আপনার এই হিজবুত তাহরির মাঝে মাঝে কিন্তু অ্যাসার্ট করবার চেষ্টা করে, তারা নিয়মিত তাদের প্রেস রিলিজ গুলো বিপণন করছে সর্বত্র, এবং দে আর টলারেটেড বাট অফিসিয়ালি নট অ্যালাউড টু অপারেট। এই যে অবস্থাটা, তারা রাষ্ট্রে বিশ্বাস করে না
এবং তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তো ইরানের যে ভ্যারিয়েন্ট সেটি হচ্ছে এই যে আপনার ফকি যে কনসেপ্টটা, সেটি সর্বোচ্চ স্পিরিচুয়াল লিডার যিনি রুহুল্লাহ খামেনি, তিনি বেলায়েতে ফাগি। আর সুন্নি ভ্যারিয়েন্ট অফ যে প্যাকেজটা সেটা হচ্ছে খিলাফত। এখন তারা দেবে কো এক্সিস্ট, এবং যেহেতু ইরান আক্রান্ত হয়েছে, ডেফিনেটলি আপনার হিজবুত তাহরিরের লজিক্যালি অ্যাসার্ট করবার কথা। খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত কিন্তু আমরা কোন রকমের ফর্মাল প্রনাউন্সমেন্ট ফ্রম ঢাকা পাচ্ছি না অন বিহাফ অফ দ্য ইলিগাল এন্টিটি কল্ড হিজবুত তাহরির বাংলাদেশ। কারণ বুঝতে হবে এর অরিজিন কিন্তু জেরুজালেমে। এই হিজবুত তাহরির মুভমেন্টটার জন্ম জেরুজালেমে, সেখান থেকে তারা এক্সপোর্টেড হয়েছে টু ইউনাইটেড কিংডম, যেখানে আপনি বসবাস করছেন। ইউনাইটেড কিংডম থেকে একটি আইএনজিওর মাধ্যমে বাংলাদেশে তারা বিস্তার লাভ করেছে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকর্মী আপনার মাওলা, প্রফেসর মাওলা এবং আইবিএর মহিউদ্দিন, তাদের মাধ্যমে কিন্তু এক ধরনের লেজিটিমেসি লাভ করেছে বা পেয়েছে বাংলাদেশে। তো ফলে এর সঙ্গে এই ইরান এবং ইসরায়েল ক্রাইসিসের একটা সম্পর্ক কিন্তু আছে। ফলে আমি আহ্বান করব আমাদের প্রফেসর ইউনূসের নেতৃত্বে পরিচালিত আমাদের এই যে দ্বিতীয় ইন্টারিম গভর্নমেন্টকে আসলে বিষয়গুলো কগনিজেন্সে নেয়ার এবং সতর্ক হওয়ার। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে এটা সরাসরি আমাদের জীবনযাত্রাকে স্পর্শ করবে, যেটা প্রফেসর সাহেব আমাদের ইঙ্গিত করেছেন। আবার একই সঙ্গে এই মিলিয়ন ম্যান মার্চ যেটা গাজাকে নিয়ে সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু ইসরায়েলের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে সম্প্রচার করেছে। দে আর ক্লোজলি ফলোইং দিস। তো ফলে সেই বিষয়গুলো কিন্তু ইগনোর করা চলবে না। এবং ইসরায়েলের ক্যাপাসিটি আছে পৃথিবীর যে কোনো কর্নারে তারা কিন্তু স্ট্রাইক করার ক্ষমতা রাখে। দে হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, ফর্মালি ইনফর্মালি যেভাবেই হোক। এবং সেই জন্য ওই কথাটাও আমরা যেন বিস্তৃত না হই। ইসরায়েল ইজ দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ রিকগনাইজড বাংলাদেশ অন 29th of April 1971, এবং সেই আবেদনটি করেছিলেন আমাদের তৎকালীন প্রয়াত ফরেন মিনিস্টার ইন এক্সাইল খন্দকার মোশতাক আহমদ। সেই চিঠি আমার কাছে আছে। ধন্যবাদ। আমার এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে এই যে এখন দক্ষিণের সে প্রশাসক আছেন ইজাজ, ওনাকে বলা হয় উনি হিজবুত তাহরির, এরকম কি কোনো প্রমাণ আছে? আরেকটি বিষয়, এখন পর্যন্ত ইসরায়েল এবং ইরানের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দেখুন, এখানে এজাজ মহোদয়কে নিয়ে যে আপনার স্মিয়ার ক্যাম্পেইনটা, সেটা ডিসপ্রুভ করার দায়িত্ব এজাজ মহোদয়ের। তার পাবলিক একটা স্টেটমেন্ট হাজির করা উচিত। আমি হলে তাই করতাম যে আমি কে। যেমন খেয়াল করেন, কিছুদিন আগে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ মহোদয় তিনি একটা ভিডিও তৈরি করে আমার নামে তকমা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি RAWর একজন অপারেটর। এখন আমি কিন্তু তার রিবাফ দিয়ে দিয়েছি অন রেকর্ড, একদম এমন ভাবে দিয়েছি তাকে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি বলেছি। তো ফলে হি শুড হ্যাভ দ্য মোরাল কারেজ। আমি হলে তাই করতাম। তারও উচিত পাবলিক প্রনাউন্সমেন্টে যাওয়া যে আসলেই তিনি হিজবুত তাহরিরের একজন অপারেটর কিনা, অথবা হিজবুত তাহরিরের সঙ্গে তার কোনো সংস্রব নেই হোয়াটসোএভার। ইদার অর পরিষ্কার বক্তব্য রাখা উচিত, যেহেতু তিনি একটা পাবলিক অফিস হোল্ড করছেন। আর দ্বিতীয় প্রশ্ন সরকারের পক্ষ থেকে আমি দেখিনি আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইরান, হ্যাঁ মানে আমারও নজরে পড়েনি, এ ব্যাপারে পরিষ্কার বক্তব্য রাখা উচিত। একদিকে আপনি মুসলিম উম্মার কথা বলবেন, ওআইসির সদস্য হিসেবে আপনার দেশের নাগরিকদের সাবাসী নিবেন, আবার সেই দিকে ইরান আক্রান্ত হলে কোনো কথা বলবেন না। আবার মার্কিন মিত্রদের খুশি করার চেষ্টা করবেন, ইসরায়েলকে ট্যাসিট সহানুভূতি দেখাবেন। চেষ্টা করছিলাম, মানে দুই নৌকায় পা দেওয়া যাবেন, একটি পরিষ্কার অবস্থান গ্রহণ করতে হবে। আমরা যদি সেই বিষয়টা মনে রাখি, যুক্তরাষ্ট্র আমাদের পরম মিত্র এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আর ইসরায়েলের সঙ্গে আমাদের সরাসরি কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। ইরানের সঙ্গে আমাদের ঐতিহাসিক মেলবন্ধন আছে, সম্পর্ক আছে। এখন ইসরায়েল
এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরম বন্ধু। আবার অন্যদিক থেকে আপনার এখানে এই রেজিমের চ্যালেঞ্জার এক অর্থে আমি বলবো টিউলিপ সিদ্দিক এবং তার সমর্থকেরা। ব্রিটেনে তারা কতটুকু ক্লাউড মেনটেন করেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন। টিউলিপ সিদ্দিক যে কনস্টিটুয়েন্সি রিপ্রেজেন্ট করেন এটা বেসিক্যালি জুইশ কনস্টিটুয়েন্সি, আর জুইশ লবি মোস্ট প্রমিনেন্ট লবি ইন দ্য ইউকে, ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর তারা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় স্পন্সর। এখন এই প্যাক জুইশ যে লবি মার্কিন যুক্তরাষ্ট্র, টিউলিপ সিদ্দিক এ পর্যন্ত যতগুলো ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন হাউস অফ কমন্সে ইসরায়েলের ফরে এগেনস্টে, বরাবর তিনি ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে সঙ্গত কারণেই, কারণ তার কনস্টিটুয়েন্সি যেটা তিনি রিপ্রেজেন্ট করেন তারা জুইশ। এস্টামারের যে কথাটা উঠেছে উনিও ইসরায়েলের মানে সাপোর্টার এবং ইসরায়েল থেকে ইসরায়েলের সাপোর্টার আছে তো উনি প্রকাশ্যে এই হ্যাঁ যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি প্রকাশ্যে স্ট্যান্ড নিয়েছেন ইসরায়েলের পক্ষে। কোনো ফান্ডিং পেয়েছেন কিনা এরকম একটা প্রশ্ন উঠেছে আসলে। দেখুন, আপনার রথচাইল্ড ফ্যামিলি ম্যাটার করে, তাদের উত্তরাধিকারীরা যারা তারা ম্যাটার করেন। আপনার ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, দুই দেশের অর্থনীতি বলুন, তারপরে মিডিয়া বলুন, সবকিছু কিন্তু জুইশ লবির আপনার সোয়ের অধীনে, এর বাইরে নয়। জি, অসংখ্য